গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দেওয়ার ঘোষণা জামায়াতের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত এ আইনে গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা হয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অধ্যাদেশের বিষয়ে ব্যাখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন, যা আয়নাঘর নামে পরিচিত, এবং এর ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়া হয়েছে। এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন ও তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল, এটা অনেকদিন এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে, হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন, আয়নাঘর, যেগুলো আয়নাঘর নামে পরিচিত, স্থাপন ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহার। জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়নাঘর তৈরি হবে না। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ যশোরের টাউন হল ময়দানে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টারা রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারকে নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশকে সকল সংকট থেকে মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এই সব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দেবে জামায়াত। এই ঘোষণা দিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণভোট আর পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি পেশ করার আগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘোষণা দেন তিনি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তাহের। এর আগে দাবি আদায়ে সকালে পল্টনে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি ইসলামী দলের নেতাকর্মীরা সমাবেশ করে। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। পরে 8 দলের প্রতিনিধিরা সরকারের প্রতিনিধির কাছে স্মারকলিপি জমা দেন। জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস,
বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি কি না হতে আঙ্গুলে বাঁকা করব। সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই, সুতরাং সময় আছে। জনগণের স্বার্থ রক্ষায় ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। এজন্য সব রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের নয়, মানুষের ক্ষমতায়নই তারেক রহমানের নীতি। বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে চায় বলেও জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারে 31 দফা দেওয়ার মাধ্যমে তারেক রহমান পরিবর্তনের সূচনা করেছেন বলেও মন্তব্য করেন আমির খসরু। যে গণতান্ত্রিকের প্রাতিষ্ঠানিক রূপের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব, সেই ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, যারা সংস্কারের জন্য এখন অতি উৎসাহী হয়ে উঠছেন, সকলের জানা উচিত, অবগত থাকা উচিত, এই উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে নিয়েছেন 2016 সাল, এবং সেটা বাংলাদেশ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, কি করতে হবে সেটাকে মাথায় রেখে করেছে। এবং এটাকে যদি ভিশন বলা না হয়, কাকে ভিশন বলবে না? হাসিনা পরবর্তী কি হবে, বাংলাদেশ কি দরকার হবে, ওইখানে বলা আছে। পরবর্তীতে তারেক রহমান সাহেব 27 দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। সকালে বিচারপতি ASM আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। এদিকে লতিফ সিদ্দিকী ও পান্নার জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। এর আগে গত 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে 29 আগস্ট একই মামলায় লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন সহ মোট 16 জনকে কারাগারে পাঠানো হয়। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন, তবে লিখিত এটা উনি রোববারে দিবেন। অ্যাটর্নি জেনারেল তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবেন না, যদি যান তা আমরা ফেস করব। বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনও যে আস্থা, তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ট্রেড সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। বক্তারা বলেন, জুলাই সনদে প্রতিশ্রুত ন্যায় বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। এতে ভুক্তভোগী পরিবারগুলো আরও হতাশ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘোষিত জুলাই সনদের প্রতিটি দফা দ্রুত বাস্তবায়ন করে দোষীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
রোগী সেজে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের ঢাকা অঞ্চল 2-এর সহকারী পরিচালক আরিফ আহমদের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় কর্মস্থলে অনুপস্থিত, দায়িত্ব অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরের অস্বাস্থ্যকর পরিবেশ সহ বেশ কিছু অনিয়মের সত্যতা পান তারা। এসব বিষয় আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। অভিযানে দুদকের উপসহকারী পরিচালক বিলকিস বানু এবং কনস্টেবল রাসেল রানা উপস্থিত ছিলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক অবস্থা। মোটে এটা গ্রহণযোগ্য না একটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে। প্রত্যেকটা বাথরুম, ওয়াশরুম নোংরা, গন্ধ, ময়লা, আবর্জনা, মানে একটা ভাগার বলা চলে মোটামুটি এইরকমই অবস্থা, খুবই খারাপ। টিকিট কাউন্টারে পাওয়া গেছে এখানকার ক্লিনার, সে বিষয়ে আমি লিখব এবং তাকে আমি সর্বশেষবারের মতো আমি সাবধান করে দিয়েছি, যদি ওনার কাজ ক্লিনিং করা, ওনার হাতে সবসময় ঝাড়ু থাকবে, মপ থাকবে, পানি থাকবে, এটাই তার কাজ, তার ওইটা কাজ না। এটা আমি তাকে সর্বশেষ মধ্যে দিচ্ছি এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে তার বিষয়ে আমি লিখব। নারায়ণগঞ্জের 2,500 টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায় 2022 সালে 2 জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকুলির কাছে টাকা ধার চায়। এ সময় রাজিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সাদিকুর ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহাকেও কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রাজিয়ার মা বাদী হয়ে মামলা করেন। জাগো বাহে তিস্তা বাঁচাই শিরোনামে তিস্তা নদী রক্ষায় চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফ্ল্যাশমব আয়োজন করেছে তরুণদের সংগঠন জেনজি লালমনিরহাট। সকালে ঢাকা লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে এ ফ্ল্যাশমব সফলভাবে সম্পন্ন হয়। ফ্ল্যাশমবের উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি লালমনিরহাট সদর আসনের এমপি প্রার্থী আসাদুল হাবিব দুলু। এ আয়োজনে নৃত্য, নাট্যাভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তিস্তা নদী ভাঙনের করুণ বাস্তবতা তুলে ধরা হয়। এ সময় জেনজি লালমনিরহাটের আহ্বায়ক শহীদ ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্য সচিব আয়েশা সিদ্দিকা কথাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্ত। গতকাল 2 ম্যাচের টেস্ট সিরিজটির জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এ উইকেট রক্ষক ব্যাটারকে। এর আগে গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ড সফরে চতুর্থ টেস্টে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে পায়ে গুরুতর চোট পান পান্ত। এরপর চোট কাটিয়ে গত 30 অক্টোবর মাঠে ফেরেন তিনি। সে সময় দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে ভারত এ দলের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচে 2 ইনিংসে 17 ও 90 রান করেন এ কিপার ব্যাটসম্যান। এদিকে আগামী 14 নভেম্বর কলকাতায় শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্টটি 22 নভেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে 27 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। আগামী 13 নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী 18 নভেম্বর ভারতের মুখোমুখি হবে হামজা জামালরা। ম্যাচ দুটি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম 4 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে কাবরেরার শিষ্যরা। তাই ভারত ম্যাচে জয় পরাজয়ে কোনো প্রভাব পড়বে না, তবে র্যাঙ্কিংয়ের উন্নতিতে ম্যাচটি গুরুত্বপূর্ণ লাল সবুজদের জন্য। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না, মন্তব্য মির্জা ফখরুলের।
এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দেওয়ার ঘোষণা জামায়াতের। বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভিঅফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।